যা নেই তাকে সিনেমা কী করতে হবে? সিনেমার বড্ড বেশি সীমাবদ্ধতা যে সিনেমা একটা চোখে আঙুল দেয়, ক্যামেরা যা দেখাচ্ছে তাই আমরা দেখছি, এবং সেই দেখার বাইরে আর কোনো দেখা আছে কি? এই দেখাটাকে যদি জানতে হয় তাহলে আমাদের অন্য কতগুলো জায়গায় জানতে হয়। যেমন আমরা দেখি ধরা মেঘে ডাকা অত্যন্ত জনপ্রিয় এবং অত্যন্ত বাজে একটি, মানে সাহিত্যের অর্থে ভাবে একটি লেখা থেকে সিনেমা হয়েছে। চেনামুখ নামে একটা গল্প বা এক ধরনের নকশা শক্তিপদ রাজগুরু লিখেছিলেন, এবং সেখানে একটা উদ্বাস্তুকরণী একটি মেয়ের গল্প বেশ মেলোড্রামাটিক অর্থে লেখা ছিল। তা থেকে ঋত্বিক ঘটক ছবি করলেন, এবং সেই ছবি খুব জনপ্রিয় ছবি, আমরা ধরেই নিচ্ছি। সম্প্রতি আবার ছবিটা গত 2 সপ্তাহে খুব আলোচিত হচ্ছে, সেই জন্য আমরা মেঘে ডাকা তারা নিয়ে কথা বলতে পারি। যে সুপ্রিয়া চৌধুরী চলে গেলেন, এবং সুপ্রিয়া এই ছবিতে লোকের ভাষায়, আমারও ভাষায় অসামান্য বা মানে এমন এক ধরনের অভিনয় করেছিলেন যা আমরা অনেক দিন পর্যন্ত মনে রাখবো একজন জনপ্রিয় অভিনেত্রী বা একজন স্টারের কাছ থেকে। কিন্তু কেন মনে রাখবো? যদি আমরা ভাবি যে মেঘে ডাকা তারা হলো চেনামুখ উপন্যাসটা একটা চলচ্চিত্রায়ন, তাহলে আমরা দেখবো আমরা সম্পূর্ণ ভুল করছি। আসলে মেঘে ডাকা তারা যে মানে আমরা করেছিলাম, মেঘে ডাকা তারা ছবিটা মুক্তি পেয়েছিল 1960 সালের 1 বৈশাখ, মানে 14ই এপ্রিল। আজকে থেকে 40 আর 48 বছর আগে প্রায়। তখন যে বাণী ছিল, আমি যেমন মেঘে ডাকা তারার মুক্তির সময় আমি ছবি দেখিনি, আর অনেক পরে দেখেছি, না তখন আমি স্কুলে এইটুকু ছিলাম, সবে ভর্তি হয়েছি। তখন আমাকে কেউ মেঘে ডাকা তারা দেখানো ছিল না, বা তখন টিভিও ছিল না। কিন্তু এই যে ছবি পরে দেখেছি, আমাদের চিরদিন বলা হয়েছে এটা একটা বাস্তুহারা জীবনের গল্প, এবং এটা একজন রিফিউজি মেয়ে যে সমাজের চাপে বা আর্থিক চাপে, যাকে এমএ পড়তে পড়তে লেখাপড়া ছেড়ে দিতে হলো, সে সবার সব ভালো করতে গেল, কিন্তু সমাজ এমন নিষ্ঠুর যে মেয়েটির প্রতি চূড়ান্ত অবিচার করা হলো। এবং আমাদের বলা হয়েছে ছবি শেষ দেখে যে আমরা ভেবেছি যে হ্যাঁ সত্যি নীতা চক্রবর্তী যে মেয়েটির প্রোটাগনিস্ট অভিনেত্রী নায়িকা, তার মতন যেন না হয়, আমরা পৃথিবীকে এরকম করবো না। এবং এটাকে আমরা ভেবেছি দেশ বিভাগ হওয়ার যে কুফলগুলো আছে তার একটা। কিন্তু আজকে আমি এইখানে যখন মেঘে ডাকা তারা কিছু ছিন্ন অংশ দেখবো, যেটা আপনারা ক্লিপিং বলেন, তাতে আমরা যদি দেখি, প্রথম কথা কি এই ক্লাসে এমন একজনও নেই আমার ধারণা যিনি দেশ বিভাগ দেখেছেন। সত্যি আমরা সবাই তো 1947 সালে অনেক পরে জন্মেছি, আমি সবচেয়ে বলবো, তাতে আমি জন্মেছি পরে, বাকিদের প্রশ্নই ওঠে। এবং ওই পিরিয়ড 1960 সালে কি হয়েছিল বা 1958 সালে যখন ছবিটা তৈরি হয়েছে, তখনও আমাদের কোনো ধারণা নেই। মানে কীরকম ধারণার অভাব ঘটেছে দেখুন। কিছুদিন আগে, আজ থেকে বছর 5 আগে, ইংল্যান্ড থেকে বিবিসি ঋত্বিক ঘটকের উপরে জীবনচিত্র তৈরি করার জন্য আসে, এবং তাদের বুঝতেই পারছেন ডকুমেন্টারি ফিল্ম যখন তাদের তৈরি হয়, তাদের দরকার হয় মেঘে ডাকা তারায় যে বাড়িটা দেখানো হয়েছে সেই রকম জায়গা বা পরিবেশ। তাদের কিন্তু পয়সার অভাব ছিল, বিবিসির পয়সার অভাব নেই। কিন্তু এবং ঘটনাক্রমে সেই ছবির সঙ্গে আমিও একটু ছোট করে জড়িত ছিলাম। তো আমি খুব অবাক হয়ে দেখলাম যে বিবিসি প্রাণপণ চেষ্টা করা সত্ত্বেও কলকাতা শহর বা তার আশেপাশে কোনো উদ্বাস্তু কলোনি খুঁজে ফেললাম, ওরকম বাড়ি নেই। যেখানে ঘটনাস্থল সেই আজাদগড়ে তো নেই। আজাদগড়ে ঢুকতেই দেখবেন একটা মন জিনিসের দোকান, বিরাট সোডিয়াম আলো, সব লোকের কানে ওয়াকম্যান, স্কাই স্ক্র্যাপার। সেখানে নীতা চক্রবর্তীর বাড়ি আর থাকতে পারে। কিন্তু আপনি যদি ওখানে জিনিসের একটু ভেতরে যান, না, বিবিসি চিরুনি তল্লাশি চালিয়েও পারেনি, অবশ্যই বসিরহাটের কাছে একটা সেট তৈরি করে এই ছবিটা আবার তোলার চেষ্টা করেছে। তো যাই হোক, আমাদের স্মৃতি চলে গেছে। আজ যেমন ক্ষুদিরামের গল্প আমাদের কাছে মনে হয়, হ্যাঁ হয়েছিল হয়তো, কিন্তু আমরা স্যার কী করতে পারি? লর্ড সিনারোডে গিয়ে পুলিশ রেকর্ড দেখি। আমাদের কাছে সম্রাট অশোক যেমন জীবিত আছেন, নীতা চক্রবর্তীও ততটাই, তার বেশি কিছু না। কিন্তু শিল্প কি? শিল্প আমরা আগে পড়ি না। ধরা যাক রবীন্দ্রনাথের একটা গল্প যদি জীবিত হয়, তাহলে এই জন্য তো হয় যে সেটাকে 2018 সালেও তার একটা রেফারেন্স বা অনুষঙ্গ কোনো একটা কিছু খুঁজে পাই আমাদের জীবনে, আমাদের সঙ্গে, আমাদের মধ্যে। মেঘে ডাকা তারা ছবিটা দেখেই বুঝবেন যে মেঘে ডাকা তারা তার মূল যে গল্প, সেই গল্পের জায়গাটাকে পার হয়ে এসছে।
আমরা একটু মেঘেটা কাতাটা দেখি, তাহলে আমরা বুঝবো সাহিত্যের সঙ্গে চলচ্চিত্রের মিল এবং অমিলের জায়গাটা কি হয়। মেঘেটা কাতাটা আমরা দেখি কোথায় উপন্যাস থেকে সিনেমাটা বেরিয়ে গেছে বা কেন এই ছবিটা আমাদের কাছে এখন ধরুন আজকে এই বছরের পুজোতেও কেন গুরুত্বপূর্ণ হতে পারে। তার কারণ নিতা উদ্বাস্তু হোক বা না কিছু এসে যায় না, ছবিটার গঠনের দিকে তাকান। ছবিটার গঠন আমরা দেখে একটু মেঘের কথা প্রায় প্রত্যেকেই দেখেছি, না হলেও শুনেছি, কিন্তু আমি গল্পটা বলছি না। গল্পটা হচ্ছে এই যে এই মেয়েটি পরিবারের জন্য সর্বস্ব দিয়েছে এবং দেওয়ার ফলে খানিকটা ম্যালনিউট্রিশন অপুষ্টির জন্য বা অন্য কোনো কারণে তার টিবি হয়েছে, লাং টিবি, এবং তাকে টিবি স্যানাটোরিয়ামে রাখা হয়েছে। তখন অবধি টিবি খুব বড় রোগ, তার জন্য স্যানাটোরিয়াম ইত্যাদিতে থাকতে হতো। এবং এটা শিলংয়ে রিচ চেস নার্সিং হোম, শিলং ইনসিডেন্টের ঋত্বিক ঘটকের শ্বশুর বাড়ি। তো সুরমা ঘটকের নিজের বাড়িও শিলংয়ে, এবং শিলংয়ের সুরমা ঘটকের সঙ্গে এই মেয়েটি সাদৃশ্য এই পর্যন্ত যে সুরমা ঘটকের জন্মদিনও জগদ্ধাত্রী পুজোর দিন, নীতা চক্রবর্তীর জন্মদিনও জগদ্ধাত্রী পুজোর দিন। তাই নিয়ে সুরমা ঘটক খুব গর্ববোধ করে। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। আরেকটা ব্যক্তিগত প্রসঙ্গ যে অনিল চট্টোপাধ্যায় কিন্তু সেন্ট জেভিয়ার্স কলেজে কমার্স করতেন। অনিলের একটা চমৎকার গল্প আছে সেন্ট জেভিয়ার্স কলেজ নিয়ে, এখন বললে ঠিক বলার জায়গা না, পরে অনুষ্ঠানের শেষে বলবো। সেন্ট জেভিয়ার্স নিয়ে অনেক স্মৃতি অনিলদার আছে, কারণ অনিলদাও রিফিউজ। অনিলদা দিল্লি থেকে কলকাতায় এসে যখন সেন্ট জেভিয়ার্সে ভর্তি হয়েছিলেন তখন অনিলদা বাংলা জানতেন, উর্দু আর ইংলিশ জানতেন। তার ফলে কী কী করতে হয় অনিলদা খুব সুন্দরভাবে বলতে পারে। একটা আমি বলবো, কিন্তু সেটা এখন এই যে আমরা নীতাকে দেখলাম, তিনি কে? দেখা যাবে ঋত্বিক ঘটকের দেখানোর একটা বৈশিষ্ট্য আছে যে এই যে ছবি শুরু হলো, যেখানে অনিলকে নার্স এক ধরনের সতর্কতা জানালেন যে ওকে উত্তেজিত করবে না, ডোন্ট এক্সাইট হার, শি ইজ ওয়েল নাও বাট ডোন্ট এক্সাইট হার, ইট মে রিল্যাক্স, বিপদ হতে পারে। তারপরেও আপনি এই ছবিটার গঠনই এমন যে প্রথম কথা তো ফ্রেমের একেবারে কোনায় নীতাকে বসানো হয়েছে এবং সেন্টার স্টেজে। যেমন আমি যে আপনাদের সঙ্গে কথা বলছি, আমাকে কিন্তু এমন একটা জায়গা দেওয়া হয়েছে যেখান থেকে সবাই দেখতে পায়। এটা নীতাকে এমনভাবে রাখা হয়েছে যেন নীতা ফ্রেমিংয়ের জন্য একটা অ্যাডিশনাল উপকরণ মাত্র, আসলে নীতা ঘটনা নয়। এবার নীতা কিছুটা করছে, এবং এই জিনিসটা আমি বলবো টেলিফটো লেন্সে কী হচ্ছে, টেলিফটো লেন্সটা কী জিনিস সেটা আমি আসছি বলার জন্য। এবং সেইখানে সনদ শঙ্কর তার দাদা আসে। একটা জিনিস আপনাদের কাছে অবাক লাগেনি, মৃণাল সেনের কাছে অবাক লাগে, যিনি ঋত্বিক ঘটকের ঘনিষ্ঠ বন্ধু এবং ঋত্বিক ঘটকের থেকে মাত্র 2 বছরের ছোট, বড়, সরি। তো যে এতদিন পরে ভাই বোনের দেখা হচ্ছে এবং যে ভাই বোনের কাছে এত কৃতজ্ঞ, ভাইকে জীবনে দাঁড় করিয়ে দিয়েছে বোন, সেই বোন মৃত্যুপথযাত্রী, সেই বিষয়ে ভাই এসে একটা প্রশ্ন কিন্তু করলো না, তুই কেমন আছিস বা তোকে কিরকম লাগছে, যা এমনি সাধারণ ভদ্রতার মধ্যে পড়ে। আমরা কাউকে দেখা হলে প্রথমে আপনি কেমন আছেন বা আপনি ভালো আছেন তো এইসব জিজ্ঞেস করি, কোনো কুশল বিনিময় নেই। প্রথমেই গল্পটা হলো যেটা বলা শুরু হলো সেটা হচ্ছে আমাদের বাড়িটা না দোতলা হয়ে গেছে, দিদার বাচ্চাটা না এত দুরন্ত হয়ে গেছে সে দোতলায় উঠে যায়, বাবার লাইফটা না হেল হয়ে গেছে, যে বাবার পা ভেঙে যাওয়ায় তাকে এমএ পরীক্ষার ক্লাস থেকে উঠে আসতে হলো। অল সাকসেস স্টোরিজ, অর্থাৎ নীতাকে ছাড়া বাড়িটা কত ভালো আছে এইটা বলা হচ্ছে একের পর এক। এর ফলাফল কী হচ্ছে, ধরুন আমার কেটে গেছিল কোথাও, ব্যান্ডেজ দিয়ে প্রায় শুকিয়ে এসছে, আপনি এসে চট করে ব্যান্ডেজটাকে ঘষে তুলে দেবেন, ফিটকি দিয়ে রক্ত বেরিয়ে আসবে। নীতা বুঝতে পারছে তার অ্যাবসেন্সে বাড়ি কত উপকৃত। যে বাড়ির জন্য সে মুখে রক্ত তুলেছে, আক্ষরিক অর্থেই তুলেছে, সেই বাড়ি তাকে বাদ দিয়ে কত ভালোভাবে চলছে। সাধারণ লজিক কি বলে, আমরা যখন আমাদের প্রিয়জন হাসপাতালে থাকে আমরা গিয়ে বলি তোমাকে না দেখে বা তোমাকে না পেয়ে আমার ভালো লাগছে না, আরে দূর তুমি কবে আসবে আমরা ওয়েট করছি। এমনকি বানানো হলেও আমার বড়দি ক্যান্সারে মারা গেছে, তাকে মৃত্যুর আগের দিন পর্যন্ত আমি বলে এসেছি, জেনে যে ডাক্তার তাকে বলেছেন যে এখন আর কি করার নেই, এখন রিলিফ দেওয়া এই বাড়িতে রাখলেই হয়। যে মৃত্যুর আগের দিন পর্যন্ত তার বাড়িতে গিয়ে আমি বলেছি যে আরে এখন ক্যান্সারের চিকিৎসা আছে, তোমার তো নার্ভাস আর কিচ্ছু নেই, ঠিক হয়ে যাবে সব। তার
16 ঘন্টার মধ্যে সে মারা যায়। কিন্তু এটাই তো নিয়ম, তো বডিকে দেখে বলতে পারি না যে না না তুমি মারা যাবি, অন্য আর ভেবো না। তো এই যে জায়গা এইটা, এবং এই বলার ফলে তার মধ্যে একটা আউটবাস্ট হয়। আউটবাস্টটা কি জন্য হলো সেটা খুব চিন্তার বিষয়। কিন্তু রিতা কি টিভিতে মারা গেল? আদৌ রিতা মারা গেছে কিনা অন্য প্রশ্ন। কিন্তু আমরা দেখলাম যে ঋত্বিক ঘটকের ক্যামেরা অত্যন্ত লো অ্যাঙ্গেলে এমনভাবে রিতাকে দেখাচ্ছে যে রিতার সামথিং মোর দ্যান হার ফিজিক্যাল প্রেজেন্স। দাদা আমি বাঁচতে চাই বলছি যে স্ট্রিমিং করে, চেঁচায়, তাতে তাকে আমাদের স্বাভাবিকের থেকে উঁচু মাত্রার মনে হয়। এবং তাকে কিন্তু আমরা চলে যেতে দেখি, ক্যামেরা তাকে ছেড়ে দিয়ে প্যান করে পাহাড়, পর্বত, ঝর্ণা, জঙ্গল করতে করতে আকাশের দিকে চলে যায় এবং ওই শব্দটা ইকো হয়ে ঘুরতে থাকে। এবং এর মধ্যে যদি আরও আপনার যারা রবীন্দ্রনাথ করেছেন তা দেখবেন, যে মুহূর্তে অনিল চারির সঙ্গে প্রথম নিতার দৃষ্টি বিনিময় হয় তার আগে একটা ঘণ্টার ধ্বনি, হ্যাঁ, মহাকাল মন্দিরের মাঝে তখন গম্ভীর মন্দ্রে সন্ধ্যারতি বাজে। মহাকাল হচ্ছে লর্ড অফ ডেথ, যেন শঙ্কর এসে উপস্থিত হয়েছে। আপনি তখনই বুঝতে পারেন যে ঋত্বিক উদ্দেশ্যটা আলাদা কিছু। কুমার সম্ভবমে অনেকবার অনেক বছর আগে শঙ্করের সঙ্গে পার্বতীর মিলন হয়েছিল, মিলনস্থল হিমালয় পাহাড়। সেই মিলনটা সুফলপ্রসূ, তাতে কুমার কার্তিকেয় জন্ম হয় এবং কালিদাস কুমার সম্ভবম নামে লেখা লেখেন। কিন্তু ঋত্বিক ঘটকের বক্তব্য ছিল যে স্বাধীনতা উত্তর বিপর্যয়ের মধ্যে ওরকম নাইটমেয়ারিশ পিরিয়ডে কোনো কুমার সম্ভবম লেখা সম্ভব না। এই সময় রিতা বন্ধাই থাকবে এবং একটা বিপর্যয় নেমে আসা অবশ্যম্ভাবী। এই যে আমরা দেখলাম, এবং তারপরে আপনি ফার্স্ট শটটায় ফিরে যান। ফার্স্ট শটটা যখন দেখলাম একই রকম, যে আপনি আমাকে দেখাবেন কিন্তু ক্যামেরা নিয়ে যাচ্ছেন ওই দিক দিয়ে ঘুরতে ঘুরতে আসছে, আমাকে দেখাই যাচ্ছে না আমি অল্প বয়সী লোক না বেশি বয়সী লোক, আমার মাথার চুল সাদা না কালো, রোগ আছে কি নেই, কিছুই বুঝতে পারছেন না। নিতাল বালিকা না যুবতী না প্রৌঢ়া, কিচ্ছু বোঝা যাচ্ছে না। আপনি নিতাক না তাই বোঝা যাচ্ছে না। একটু পরে আমরা বুঝি যে হ্যাঁ নিতা মানে কোনো মহিলা আসছেন, কিন্তু সে কীরকম আমরা বুঝতে পারি না। অন্তিম সেকেন্ড শট আমরা বুঝতে পারি যে সে একজন যুবতী। এখন যেটা সত্যজিৎ ঠিকই বলেছেন যে একটা ফ্রেম করার সময় আমাদের মনে হয় কোনটা এসেন্সিয়াল আর কোনটা নন এসেন্সিয়াল। এটা এমন একটা ছবি যেখানে আমরা দুটো সিকোয়েন্সেই দেখলাম, যেটা যে এসেন্সিয়াল তাকে নন এসেন্সিয়াল করে দেওয়ার দিকে একটা চেষ্টা আছে, আর যে এসেন্সিয়াল নন এসেন্সিয়াল তাকে ফোরগ্রাউন্ডে নিয়ে আসার চেষ্টা আছে। আমরা দ্বিতীয় দৃশ্য থেকে বুঝতে পারি না কাকে আমরা দেখছি, গাছটাকে না নিতাকে। গাছটা প্রায় 3/4 3/4 জুড়ে আছে ফ্রেমে, একটা কোণে শুধু নিতা। কত বড় গাছটা কেন ঋত্বিক আমাদের গাছ দেখাতে চেয়েছেন? হতে পারে গাছ দেখাতে চেয়েছেন, তাহলে আমরা বুঝি। নাহলে যদি সত্যিই আমরা নিতাকে দেখতে চাইতাম তাহলে অ্যাপারেন্টলি একটা ফল্টি ফ্রেম সিলেকশন। কিন্তু না, আসলে ঋত্বিক ঘটক বলতে চাইছে দেখবেন নিতা যে মারা গেছে এটা কিন্তু সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স থেকে আমরা বুঝতে পারি। নিতা মারা গেছে কোনো বাস্তব প্রমাণ ওই ছবিতে নেই। যেমন নিতা আসছে তাও প্রথমেই নিতাকে দেখানো যেত ভালো করে, তা নেই যেভাবে অন্যান্য ছবিতে দেখানো হয়। নিতা অনেক পরে আসে, অর্থাৎ she came from nowhere, she disappeared into nothingness। এই যে জিনিস কার ক্ষেত্রে হয়? এ হয় একমাত্র দি মাদার গডেসের, কারণ দেবী যে যারা হিন্দু মিথোলজিতে বিশ্বাস করেন, হিন্দু পুরাণে দেবী অজনী সম্পর্ক আমাদের সকলেরই মা বা বাবা আছে, উৎস আছে, কিন্তু দেবী কখনো উৎস থাকে না। যেমন যীশু খ্রিস্টের বাবাকে এটা জানা যায় না, ইম্যাকুলেট কনসেপশন। পৃথিবীর ধর্মগুলো এইভাবেই তৈরি হয়। তো আমাদের কারো ইম্যাকুলেট কনসেপশনের ফলে জন্ম হয়নি। কিন্তু নিতা যে কেম ফ্রম নোহোয়্যার এটা দেখানোর জন্য ঋত্বিক খুব সক্রিয়। আউট অফ ল্যান্ডস্কেপ শি ওয়াজ বর্ন। একটা বিশাল হিউজ ল্যান্ডস্কেপ, প্রকৃতি, নিসর্গের বুক থেকে সে চলে গেল, আবার নিসর্গেই ফিরে গেল। কে 4 দিন পরে নিসর্গে ফিরে যান? দেবী দুর্গা। কোথায়? হিমালয়ে চলে গেল। আর মধ্যে যে দেখানোর চেষ্টাটা, এই যে ক্যামেরা প্যান করছে পাগলের মতো, এটা আসলে এই জন্য যে নিতার কিছু আর্থিক ডিজায়ার ছিল। নিতা একেবারে শেষ মুহূর্তে নিতাকে যে রাখা হয়েছে টেলিফটো লেন্স বলছিলাম, টেলিফটো লেন্স করে কি
যেমন আমাকে আপনি যদি নর্মাল লেন্সে তোলেন, আমি যেভাবে আছি সেভাবেই দেখেন। আমি যদি টেলিফোটো লেন্সে যাই, তাহলে আমার পেছনে যে দেওয়ালটা আছে সেই দেওয়ালটার সঙ্গে আমার ডিফারেন্স কমে গেলে কী হয়, কমে গেলে লাভটা কী হয় বা ক্ষতিটা কী হয়? ক্ষতিটা হয় যে আমি একটু অদ্ভুত লাগে আমাকে দেখতে, কিন্তু যা জিনিসটা হবে দেওয়ালের সঙ্গে আমি প্রায় মিশে আছি। দেওয়ালের সঙ্গে মিশে থাকলে আমি কী হবো, যেমন নিতা কী হয়েছে, যেমন ক্যালেন্ডারের লক্ষ্মী বা কালী, তার সঙ্গে ব্যাকগ্রাউন্ডের তফাৎটা খুব কম। মানুষের মনে হয় লক্ষ্মী পাহাড়ের গায়ে হারান দিয়ে বসে। অর্থাৎ তার থেকে প্রথম থেকেই ঋত্বিক ঘটক সচেতন করতে চাইছে যে নয় সামান্য মেয়ে, নট জাস্ট এ কলেজ গোয়িং গার্ল, এ একজন যুবতী নয়, এ আসলে গেট মাদার। এবং আমরা যা সর্বনাশ ডেকে আনছি, আমরা মাতৃহরণে লিপ্ত আছি। ইদিপাসের থেকেও আমাদের অপরাধ বেশি, কারণ ইদিপাস না জেনে অপরাধটা করেছিল, আর আমরা জেনে সজ্ঞানে তাকে খুন করা। এখন এই যে সজ্ঞানে খুন করা, তার গল্পটাই কিন্তু মেঘেরা কাটা। যদি আপনি ভুলেও যান যে ভারতবর্ষে কোনোদিন পার্টিশন হয়েছিল, যদি ভুলেও যান যে দেশভাগ, তার ফলে মেয়েদের এই দুর্ভাগ্য, এইসব গল্প যদি ভুলে যান, যা ভুলে যাওয়াই স্বাভাবিক, তাহলেও গল্পটাকে যদি এখনকার একটা ফেমিনিস্ট টেক্সট, একজন নারীর জীবন এবং সেই জীবনকে কীভাবে ধ্বংস করা হয় প্যাট্রিয়ার্কাল সোসাইটিতে, তাহলে আপনি মেঘেরা কাটার একটি নতুন মানতে পারবেন। যেমন ধরুন, যদি আমি জিজ্ঞেস করি যে ঋত্বিক ঘটক মেঘেরা কাটাতে নিতাকে অনেক অসুখে মারতে পারে, মানুষকে মেরে ফেলা তো খুব অসুখ দিয়ে কঠিন না, রোজই কত লোক মারা যাচ্ছে এবং কত বিচিত্র অসুখে মারা যাচ্ছে। এখন টিভিতে মারা যাওয়া খুব কঠিন, মানে ডাক্তাররা শেষ মুহূর্তে ধরা পড়লে বাঁচিয়ে দেবে। ক্যান্সারে যাচ্ছে, হার্ট অ্যাটাকে যাচ্ছে, কিডনি ট্রাবলে যাচ্ছে, অনেকেই যাচ্ছে। নিতার সেই সব রোগে গেল না কেন বলুন? নিতাকে মৃত্যু হতে পারে, এটা টিভিতে গেল। আপনি বলতে পারেন যে না, এই কারণে গেল স্যার যে টিভিটা সাধারণত গরিবদের হয়, সবসময় তা হয় না, যাই হোক না, মেজরিটি গরিবদের হয় এবং ম্যাল নিউট্রিশনের পাওয়া যায়, কিন্তু হলো। কিন্তু আমার বক্তব্য টিভিতে আরেকটা জিনিস, টিভি কী করে বলুন? টিভি সম্বন্ধে আমার ধারণাটা লাং টিভি সম্পর্কে, ইন্টেস্টিনাল টিভি বা বোন টিভি সম্পর্কে না। সাধারণত টিভি বলতে লোকে লাং টিভি বোঝে এবং দেবদাসটাকে বিখ্যাত হয়ে গেছে। তো লাং টিভিতে কী হয় দেখবেন, টিবি রোগ সম্পর্কে পপুলার বিলিফ টু লার্জ এক্সটেন্ট ইট ইজ ট্রুথ, যে শরীর খারাপ হয়ে যায়, চোখের কোলে কালি পড়ে, রোগা হয়ে যায় এবং দৈহিক রূপটা নষ্ট হয়ে যায়। লোকে বলে টিবি রোগীর মতন চেহারা, এই সিনেমাতেও আছে, আমার ডান কাকের মতন চেহারা আমাকে দেখবে। এই যে আমাকে দেখবে, আপনি যদি মহিলার পরিপ্রেক্ষিতে বিচার করেন, তাহলে তার ধরুন মিতার অপরাধটা, মিতার অপরাধ হচ্ছে মিতা তার একটা পেট্রিয়ার্কাল সোসাইটিতে যে ভূমিকাটা তাকে দেওয়া ছিল তার বাইরে সে কাজ করতে গিয়েছিল। যেমন এই নিয়ে একটা লেখায় আমি বলেছিলাম, উপনিষদকে উদ্ধৃতি দিয়ে, যে এখন যেমন সেমিনার হয়, আমরা যেমন সেমিনার করি, তো তেমনি আগেকার দিনও সেমিনার তো যজ্ঞ। তো সেখানে যে মহাপণ্ডিত মহর্ষি যাজ্ঞবল্ক্য তিনি কিছু বলছিলেন আমার মতো, তখন হঠাৎ তখনকার দিনে অনেক মহিলাও লিখতেন, লেখাপড়া শিখতেন। একজন বিদুষী গার্গী, তিনি যাজ্ঞবল্ক্যকে উঠে প্রশ্ন করলেন যে মহাত্মা, আমি আপনার কাছে জানতে চাই যে ব্রহ্ম কি। তখন যাজ্ঞবল্ক্য তাকে শেষ ভয়টা দেখালেন, গার্গী, তুমি আমাকে এই প্রশ্ন করবে না, অতি প্রশ্ন করবে না, যদি আর প্রশ্ন করো তাহলে তোমার শিরশ্ছেদ হবে, মানে ইউ উইল বি বিহেডেড। অতি প্রশ্ন মানে কি? অনেক প্রশ্ন। অতি প্রশ্ন মানে প্রশ্নের আকারকে অতিক্রম করে যে প্রশ্ন, অর্থাৎ প্রশ্ন করার জন্য সমাজ যে সীমারেখা টেনে দিয়েছে, তুমি কী প্রশ্ন করতে পারো, পার্লামেন্টে, অ্যাসেম্বলিতে, পরীক্ষায়, তার সীমারেখা নির্দিষ্ট হচ্ছে। সংস্থা সেগুলো করে দেয়, ইনস্টিটিউশন এস্টাবলিশমেন্ট, দ্য সোশ্যাল হ্যারাসমেন্ট। তুমি যদি তার বাইরে গিয়ে কিছু প্রশ্ন করো যাতে সমাজ বিপন্ন হয়, তাহলে সমাজ তোমার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। নিতা আমরা দেখাতে পারি যে নিতা কিছু সিদ্ধান্ত নিজে নিতে গিয়েছিল, যেগুলো যা কিছু টাকা নেই। যেমন অধ্যাপক লরা মালভের ভিজুয়াল প্লেজার অ্যান্ড ন্যারেটিভ সিনেমা যদি পড়ো, প্রবন্ধ খুবই দামি প্রবন্ধ নারীবাদের ক্ষেত্রে, তাতে দেখবে যে একটা দৃষ্টি সেটা পুরুষের জন্য পেট্রিয়ার্কাল সোসাইটির নির্দিষ্ট, men are privileged with that kind of vision, যেটা is prohibited for women. নিতা সেই চোখটা পায়। নিতা can see things without being seen. নিতা বাইরেটাকে দেখতে পারে, নিজেকে আড়ালে দেয়।
এখন নিতা এই যে দেখছি, অর্থাৎ নিতা ক্যান সি আদার্স উইদাউট বিং সিন। নিতা দ্রষ্টা হচ্ছে, দ্রষ্টব্য হওয়ার ভূমিকা সে অস্বীকার করছে, অথবা দ্রষ্টব্য হলেও সে দ্রষ্টাও হচ্ছে, দুই বোথ রোল এট দ্য সেম টাইম। যেখানে অধ্যাপিকা মালভি বলছেন যে মহিলাদের ভূমিকা শুধুমাত্র টু বি লুকড অ্যাট, দ্রষ্টব্য হওয়ার জন্য। আমি কোন দিকে বেশি তাকাচ্ছি, বিয়ের আসলে লোকে এত সেজে যায়, তার অন্যতম কারণ হচ্ছে কার দিকে বেশি তাকা। এই যে তাকানো, টিআরপি, এই টিআরপির ওপরে অনেকটা সোশ্যাল গুরুত্ব নির্ভর করে। নিতাকে এমন একটা রোগ দেওয়া হলো, নিতা এই ভূমিকাটা অস্বীকার করেছিল বলে, যে নিতার দৈহিক সৌন্দর্য আস্তে আস্তে কমে আসবে, ক্লিয়ারলি ব্যানিশমেন্ট ফ্রম সোসাইটি, এক ধরনের নির্বাসন, সামাজিক নির্বাসনের পাঠানো। নিতা অন্দরে ঢুকে যাবে, নিতা কারোর সামনে আসবে না, নিতার দিকে কোনো পুরুষের চোখ পড়বে না। এর থেকে বড় শাস্তি আর কি হতে পারে? এক্সেম্পলারি পানিশমেন্ট। যেমন ফাঁসি আমরা যাকে দিই, তাকে সঙ্গে সঙ্গে ফাঁসি দেয় না, ফাঁসির অর্ডার যা ইহার করে অন্তত 2 বছর সে থাকে। কেন ফাঁসি দেওয়া হচ্ছে? লোকটাকে মেরে ফেলার জন্য না, দেওয়া হচ্ছে সমাজকে দৃষ্টান্তমূলক উদাহরণ দেওয়া হচ্ছে, এক্সেম্পলারি জিনিস, যে আর কেউ যেন এ পথে না যায়। তো নিতাকে টিভির মতন একটা রোগ দেওয়া হলো, নিতার শারীরিক সৌন্দর্য অপহরণ করা হলো। এই যে মারিয়ান ডোয়ান ইত্যাদি নারীবাদী তাত্ত্বিক বলেন, ডিসেক্সুয়ালাইজেশন অফ দি ফিমেল বডি ইটস দ্য হাইয়েস্ট পানিশমেন্ট দ্যাট ক্যান বি অফার্ড টু এ নারী। যে অ্যাসিড বাল্ব ছোড়া এইসব হয় কেন? যাতে আর কোন কাজ না করা যায়, ডিসেক্সুয়ালাইজেশন। ঋত্বিক ঘটক এই পুরো ধারণাটাই মেঘের তারায় এনেছে, এবং এই যে একজনকে শাস্তি দেওয়া হচ্ছে, এই শাস্তিদান যে সাধারণ শাস্তিদান, একটি মেয়েকে শুধুমাত্র শেষ করে দেওয়া হচ্ছে সেই গল্পটা নয়, এর সঙ্গে হচ্ছে মাতৃহত্যার কাহিনী জড়িত। এবং তুমি তোমার নিজের মতন করে ইতিহাসের গল্প লিখছো টালিগঞ্জের উদ্বাস্তু করণীতে, এইটাই মেঘের তারা। আজকে মেঘের তারা দেখলে আমরা যেটা ভুলেও যাই যে পার্টিশন আছে বা নেই, আমরা যদি ভুলেও যাই কোনো করে কিছু হয়েছিল, তাহলেও গল্পটা দেখলেই আমরা বুঝতে পারবো যে গল্পটা একটা দুটো টাইম ফ্রেমকে, একটা ন্যারেটিভের অ্যাকচুয়াল টাইম আর একটা ডিসকোর্সের টাইম, দুটোকে কীভাবে জুড়েছে। এবার একটা গান শুনলে বোঝা যাবে যে ঋত্বিক ঘটক ঠিক কী কাজটি করতে চেয়েছে। গানটা যদি আমরা বিচার করি, নিঃসন্দেহে রবীন্দ্রনাথের লেখা, রবীন্দ্রনাথের সুর এর বড় মুহূর্ত, এবং আমাদের অনেকেরই বিবেচনায় বাংলা ছবিতে বা আন্তর্জাতিক ছবিতে গান প্রয়োগের একটা শ্রেষ্ঠ মুহূর্ত। কিন্তু কেন শ্রেষ্ঠ? দেখুন, এটা যেখানে গেছে সেটা সাহিত্য অতিরিক্ত ধারণা ঋত্বিক ঘটকের, কিন্তু সাহিত্যই একমাত্র এই ধারণা দিতে পারে। এটা সিনেমার অভিজ্ঞতা ছিল না, এটা সাহিত্যকে শ্রেষ্ঠভাবে আত্মসাৎ করলে এই ধরনের গানের রূপায়ণ সম্ভব। গানটা কি? জানি নাই তো তুমি এলে আমার ঘরে, যে রাতে মোর দুয়ারগুলি নামলো ঝাড়ে। সিমেন্টের দোয়ার, মোজাইক করা আছে কি নেই, তার লাইট পজিশন কি, কোনো ইনফরমেশনই আমরা পাচ্ছি না। ঘরটাকে এত অন্ধকার পাচ্ছে। ঘরটায় দুজন গানটা গাইছে, রীতা এবং শঙ্কর, অনিল চট্টোপাধ্যায় এবং সুপ্রিয়া চৌধুরী। তাদের আমরা দেখলাম মিত্র যাবে। কিন্তু এইবার কিছুক্ষণ দেখার পরে হঠাৎ দেখলাম ঘরটা আরো অন্ধকার হয়ে, ঘরটায় কোনো দৃশ্য দেখা যাচ্ছে না, একমাত্র রীতার গলাটা দেখা যাচ্ছে। আমি এখানে আপনাদের দেখাবো, এই জায়গাটা দেখুন, এইটুকু শুধু দেখা যাচ্ছে, আর কিছু দেখা যাচ্ছে। একবার একটা বেসরকারি টিভির অনুষ্ঠানে সুপ্রিয়া চৌধুরী ঋত্বিক ঘটকের জন্মদিন উপলক্ষে আমার পাশে এসে বসলেন, মানে আমি আর উনি বক্তা ছিলাম। তো তাতে আমি এসে বসে, উনি খুব কষ্ট হচ্ছিল, তার মাত্র 7 বা 10 আগে ওর হাঁটু নি রিপ্লেসমেন্ট হয়েছে। উনি বলছেন যে এত ব্যথা না আমি আসতাম না, শুধু ঋত্বিকবাবুর কথা ভেবে এলাম, শুধু এই মেঘের তারার কথা ভেবে এলাম। এসে বসেছেন, তো আমার পাশেই বসে আছেন, তো আমি ওর গলাটা দেখছিলাম। উনি একটু খেয়াল করেছেন, ওনাদের ভদ্রলোকের গলা দেখছেন, উনি একটু অস্বস্তির হাসি হাসলেন। যাতে আমি বললাম আপনার গলাটা না একটু লম্বা বেশি, যাতে উনি আরও অবাক হয়ে যেতে বললেন। তার মানে আমি বললাম যে আসলে ঋত্বিক ঘটকের লেখায় পড়েছিলাম যে আপনার গলাটা গড়পড়টা বাঙালি মেয়েদের তুলনায় বেশি লম্বা বলেই আপনাকে মেঘের তারা এবং কোমল গান্ধারে উনি নিয়েছেন। তা আমি দেখালাম যে লম্বা গলাটা কেন, দেখবেন যে ক্যামেরায় যে দূরে নিয়ে এত দূরে নিয়ে গেল
যে তখন আমরা চিনতে পারছি না কে অনেক কে সুপ্রিয়া, যে কোনো ক্যারেক্টার হতে পারে। আপনি বলতে পারেন নিয়ে গেল স্যার, আমার দরকার নিয়ে আমরা গানটা শুনতেই পারছি। তারপর আবার কাছে নিয়ে আসা, এবার কাছে নিয়ে এসে অনিলকে আমরা দেখলাম সুপ্রিয়াকে দেখার মুহূর্তে ক্যামেরাটা এমন অস্বাভাবিক পজিশন নিল যে হিউজ ক্লোজ আপ পর্দা জুড়ে একটা সুপ্রিয়া চৌধুরীর, এবং সেই ক্লোজ আপটার মধ্যে চুলের মধ্য দিয়ে আলো বেরোচ্ছে এবং ইত্যাদি। তারপরে ওই গানটার মধ্যে ভারতবর্ষের প্রথম রবীন্দ্রসঙ্গীত গান 1960 সালে ওই গানটার মধ্যে চাবুকের আওয়াজ, চাবুকের আওয়াজ তো বই স্বরলিপিতে কোথাও ছিল না, ওই যে চাবুকের আওয়াজ হলো, জ্যোতিরিন্দ্র মৈত্র করেছিলেন বলে মধুবংশীর গলি, তাতে চাবুকের আওয়াজ ছিল, সেই চাবুকের আওয়াজ এখানে এসছে। এই যে চাবুকের আওয়াজ হলো, এবং তারপরে আবার আমরা নিতাকে দেখলাম, নিতা যেখানে তাকিয়ে রয়েছে সে শূন্য দৃষ্টি, না অনিলের দিকে না আমাদের দিকে, কোনোভাবে তাকিয়ে রয়েছে। এইবার আমরা বুঝলাম যে যাকে আমরা নিতা চক্রবর্তী এমএ সেকেন্ড ইয়ার ড্রপ আউট বলে ভাবছিলাম, সে আদৌ নিতা চক্রবর্তী, সে তাহলে কে? সে হচ্ছে সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বাত্মসাধিনী সর্বপাকে গৌরী নারায়ণী নমস্তুতে। মানে ওই রকম আলোকিত মুখ, ওই রকমই একমাত্র অষ্টমীর দিন মণ্ডপে দেখা যায়। যে লো অ্যাঙ্গেল ক্যামেরা তাকে ধরা হয়েছে ওই রকম বিস্ফারিত আলোকিত মুখ, সে একমাত্র দেবীর মুখ হচ্ছে। এই যে দেবী এবং মানবী তাদের যে মিলনস্থল, এটা ঋত্বিক ঘটকের ক্যামেরা অসম্ভবভাবে ধরেছে, এবং তার জন্য কিছু কিছু ইঙ্গিত রেখে গেছে, ক্লু। যেমন পুলিশ খুন বোঝে তেমনিভাবে প্রথমে এই গলা দেখানো, এই গলাটা অস্বাভাবিক, গলার উপর করা যে আপনার যদি কুমার টুইটে বা ফটো করা যায়, তাহলে দেখবেন মূল বডির সঙ্গে দেবী মূর্তির গলা জুড়ে দেওয়ার জন্য গলাটা লম্বা রাখা হয়, যে কোনো প্রতিমারই গলা লম্বা। এই এক্সপেরিমেন্ট পৃথিবীতে আর দুজন ফিল্ম মেকার করেছেন। প্রথম জনকে থেকে ঋত্বিক ঘটক প্রভাবিত, তার নাম কার্ল ড্রেয়ার, ক্যাশন অফ জোয়ানা বাক, ফ্রান্সের জাতীয় নায়িকা জর্দা। তার ক্লোজ আপ নেওয়ার সময় খেয়াল, যে অভিনেত্রী ছিলেন কালকানেত্রী, তার গলাটা লম্বা, সেই গলাটাকে নিয়ে ক্লোজ আপ করেছেন, যাতে যে অ্যাজ ইট শি ইজ এ গডেস। এই জায়গাটি গ্রুপে প্রথম ঋত্বিক ঘটক নিরাকা তারা 1960 সালে, এবং তারপরে আন্দ্রেই টার্টারস্কি নস্টালজিয়া ইউজেনিয়ার গলায়, এই একই রকম 80-র দশকে এই একই রকম রীতি প্রয়োগ করে। এটা হচ্ছে দৈহিক বৈশিষ্ট্যকে লক্ষ্য করে কাউকে দেবীর সঙ্গে মানবীর সঙ্গে তুলনা করা। কারণ এই যে ভাষাগুলো, এগুলো চলচ্চিত্র নিজস্ব, এই যে ক্যামেরার মোড়, আপনি বলতে পারেন স্যার দেখাচ্ছিল তো অনিল আর সুপ্রিয়া ভালো দেখাচ্ছিল, ওর সরিয়ে নেওয়ার জন্য 4 ফুট ট্রেল পেতে একটা ক্যামেরাকে সরিয়ে নিয়ে যাওয়া হলো, ওদের অবজেক্টকে, অবজেক্ট টু সাবজেক্ট, অবজেক্ট টু ক্যামেরা ডিস্টেন্স বেড়ে গেল, আবার অবজেক্ট টু ক্যামেরা ডিস্টেন্স কমিয়ে আনা হলো। কেন? তার কারণ যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা কন্টেম্পোরারি, সেটা সমকাল, সেটা রেকর্ডেড হিস্ট্রি, সেটা পেপার ক্লিপিংস, সেটা আজাদগড় কলোনি, দ্যাট ইজ ডিউলি রেকর্ডেড কন্টেম্পোরারি হিস্ট্রি। কিন্তু যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যেটা মিথের জগৎ, মিথের জগৎ যেটা প্রি হিস্টোরিক্যাল টাইম, সেটা তো রেকর্ডেড, এবং সে সময় টাইম যেভাবে চলে তা রেকর্ড করা যায় না। রোজ লেভি স্ট্রাউস বা অন্যরা যারা স্ট্রাকচারাল অ্যান্থ্রোপোলজি নিয়ে কাজ করেছেন তারা দেখিয়েছেন, ব্রাজিলের প্রজাতিদের নিয়ে লেভি স্ট্রাউসের গবেষণা, সেখানে যে তাদের ইতিহাস নেই, তাদের সময় জ্ঞান, তারা পাস্টকে রিকালেক্ট করতে পারে, তারা একটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের মধ্যে। এই যে অনেক দূরের সময় যখন ইতিহাস ছিল না, হিস্টোরিক্যাল পিরিয়ড, যখন কুমার সম্ভব লেখা হয়, এবং যে হিস্টোরিক্যাল মোমেন্টে কুমার সম্ভব ক্যান বি লোকেটেড, যে হিস্টোরিক্যাল মোমেন্ট যেখানে আজাদগড় কলোনি, নিতায়ন শঙ্কর সিন, সেই দুটোর মধ্যে ব্রিজিং করার জন্য ক্যামেরা একবার পেছনে চলে যায় বা সামনে আসে, তাদের ব্রিজ করে রাখে এই গানটা, এবং তারপরে যেটা হয় সেটা একেবারেই অ্যাবসার্ড, সেরকমভাবে আপনি দেখতে পারেন না। ক্যামেরায় আমি যদি মেঝেতে মুখ রেখে আপনাদের দেখি তাহলে যেরকম দৃশ্য হবে সেই রকম জায়গায় এক্সট্রিম লো অ্যাঙ্গেল ক্লোজ আপে সুপ্রিয়াকে ধরা, সুপ্রিয়া দেবীতে উত্তীর্ণ হয়ে যাচ্ছে। এবং যখন হয়েছে, আপনারা দেখুন এই ঘরে এত মানুষ আছে, একটা সহজ প্রশ্ন করা যায় যে ঘর স্যার এত অন্ধকার ছিল যে গলা ছাড়া কিছু দেখা যাচ্ছিল না, এবং গলাটাই বা কী করে দেখা গেল, সেটাও একটা প্রশ্ন। কৃত্রিমভাবে দেখা গেল, আমার দেখানো হবে বলে দেখানো হলো। সেই ঘরে একটা আলো এলো করতে, হঠাৎ এক ধরনের এপিফ্যানি, এক ধরনের আলোর বিচ্ছুরণ। এই আলো এলো যে আপনি মুহূর্তের মধ্যে বুঝতে পারবেন আপনার কোনটা সাধারণ কোন না যে 5 থানায় রেকর্ডেড হবে,
আপনি নিজে মাকে খুন করেছেন, মাতৃহত্যা, দেবী হত্যা। আপনি যতই অষ্টমী পুজোর দিন অঞ্জলি দিন, আপনার হাত থেকে রক্ত কোনোদিন মুছবে না। ম্যাকবেথ শ্যাল স্লিপ নো মোর। এই যে ঋষিগর্ভের বলা, এটা দেখবেন চেনামুখ লেখা যদি পড়ে, তাহলে চেনামুখে কোথাও নেই। কিন্তু চেনামুখকে অবলম্বন করে যেটা বলেছে, এটা সিনেমা না করে, এটা সাহিত্যও বলতে পারে। একটা সাধারণ গল্প আর একটা অসাধারণ গল্প। ধরুন হ্যামলেট, হ্যামলেটের থেকে খারাপ জিনিস আর হয় না। খুব কুৎসিত হিন্দি সিনেমার চিত্রনাট্য এরকম হবে, 13টা মাঠ আর ভাবতে পারবেন। কিন্তু ওইটুকু নাটক তার মধ্যে 13টা মাঠ আর সত্যি ঘাসটি মাঠ আর কেউ কারোর কানে বিষ ঢেলে দিচ্ছে, কেউ এই করছে, কেউ সেই করছে। মানে আমাদের যদি আমরা সাধারণ জ্ঞান থেকে হ্যান্ডেল করি তাহলে বলবে গাজা করে। কিন্তু যারা অসাধারণ জ্ঞান দিয়ে পড়েন, যেমন এই কলেজের মাস্টারমশাইরা বা এই কলেজের ছাত্রীরা, তারা বোঝে কি করছে বসে পাগলের মতো। এই লোকটা 5-6 বছর ধরে তিনি শাসন করছে, আর এই হোয়াট টু রিড মাই ডগ, ওয়ার্ডস ওয়ার্ডস ওয়ার্ডস, এ আপনি মানে বোঝেন? আপনি পাগলের মতো কথা বলছেন। ওর মধ্যে বুঝিয়ে দেওয়া হচ্ছে এমন এমন জিনিস যাতে আমরা একটা ধারণার জগতে চলে গেছি। প্রিন্স অফ ডেনমার্ক বা ওই যে জগৎ, ওই জগৎকে আপনি বাস্তবে নুড়ি পাথর দিয়ে চিহ্নিত করতেই পারেন। যেখান দিয়ে পারবেন সে ওই ভেতরকার জায়গা, এবং ভেতরকার সাহিত্য এই যে বস্তুগত রূপায়ণকে অস্বীকার করে চলে যায় অরূপে, ধারণার জগতে, দর্শনের জগতে, আইডিয়েশনের জগতে। এই আইডিয়েশনের জগৎটা পার্টিকুলারলি ওয়াজ লিমিটেড এস আ ফিল্ম। কারণ ফিল্ম বর্তমানে চোখে আঙুল ধরে, ফিল্মের তো উপায় নেই। শব্দ বেসিক্যালি সিম্বলিক, শব্দ দিয়ে আপনি অনেক রকম করতে পারেন। আপনি বললেন না থাক, না থাক মানে কি? থাক না না থাক। যেমন আমি বেসিক্যালি পূর্ববঙ্গের লোক, আমার বাবা, আমি এখানেই জন্মেছি। আমরা ছোটবেলায় যেখানে থাকতাম সেটা একেবারে পশ্চিমবঙ্গের লোকের দ্বারা অধ্যুষিত। তো তখন এই দেশে পশ্চিমবাংলা পূর্ববাংলা বিভেদ ছিল, মানে বোঝা যেত না, ঠিক আছে যেমন আর হয়ে যাবে। আমার ছেলের ক্ষেত্রে কি বোঝা যাবে না, কিন্তু আমার ক্ষেত্রে এখনো যায় কিছু না। যেমন আমি তথ্য বলতে পারি না, তথ্য বলি, দেখলি বোঝা যাবে আমার। তো এরকম। তো সেখানে আমরা দেখতাম যে পূর্ববঙ্গের বাড়িতে পুজোর পরে গেলে যদি আমরা কাউকে প্রণাম করি, গুরুজনকে, ঠাকুমা দেবী মায়েদের, তারা ঠিক আছে প্রণাম করেছে, ছোটরা তো করবেই, নর্মাল। আর পশ্চিমবঙ্গের বাড়িতে গেলে থাক থাক বলে। এখন থাক থাক বলে যদি তুমি বিশ্বাস করেন যে পায়ে হাত দেবেন না, তাহলে বলার যেমন নতুন বউ শ্বশুরকে প্রণাম করছে, সে বলছে থাক থাক বলে যদি বউ হাত ছড়িয়ে দেয়, তাহলে কিন্তু শ্বশুর প্রচন্ড রেগে ওই থাক থাক বলাটা ভালো বলে একটু চিবুক ধরে চুপ চুপ করে আওয়াজ করা। ভাষার মধ্যে কোনটা আপনি মিন করছেন আর কোনটা আপনি মিন করছেন না, শব্দগুলো ভূমিকা আছে ওখানে। এগুলো বেসিক্যালি বিমূর্ত জিনিস, সেগুলোকে আপনি কোন বিন্যাসে রাখছেন, কোন মডিফিকেশনে রাখছেন, তার কোনো অনেক সুবিধা সুযোগ আছে। এবং ভাষা একটা প্রতীকী ব্যবস্থা, চিহ্ন ব্যবস্থার দিক থেকে। কিন্তু চলচ্চিত্র এই তো ভাষার ভূমিকা কম। এখানে যেভাবে সংযোগটা হচ্ছে, এখানে ভাষা একটা অংশ মাত্র। ধরুন দৃশ্যের মধ্যে কোনো ভাষা নেই। হিমালয় যখন দেখানো হয় সেটা বাংলায় বা জার্মান কোনটাতেই না, দৃশ্য হিসেবে দেখানো হয়। উত্তর কুমার যখন লেখা হলো সেটা বাংলা বা জার্মান গ্রাফিক্স লেখা হলো, বা পার্ক স্ট্রিট পুলিশ স্টেশন, এটা একটা গ্রাফিক্স। তারপরে নয়েজ, গাড়ি যাচ্ছে, হকিং হচ্ছে, এইসব নয়েজ। তারপরে মিউজিক, যেগুলো বাজে ব্যাকগ্রাউন্ডে। তারপরে শুধুমাত্র ডায়ালগ থাকতেও পারে, নাও থাকতে পারে। যেমন লাল হাতে ইটালিয়ান সিনেমা, সে শুধু আমরা শুনলাম বলে শুনলাম, একটা ডায়ালগ ইটালিয়ান হোক আর ইংলিশ হোক, আমাদেরকে যে আসনা চেয়ার লোকগুলোকে দেখে তুললাম, তারা ভারতীয় ইউরোপীয়। তো এই যে জায়গা, এই জায়গায় সিনেমার মুশকিল হচ্ছে, সিনেমা যখন দেখায় এবং সিনেমার যে যুক্তি পরম্পরাগুলো অনুসরণ করে, তার সিনেমা এত কনস্ট্যান্ট যে সিনেমা ইজ left with no alternative but to produce meaning. And literature has so many options to say goodbye to meanings. বিভিন্ন এবং নীরবতার অপশন। কিন্তু সিনেমা এবং এই অপশন থেকে, যেমন পুতুল নাচের কথা শেষ প্যারাগ্রাফ বা পথের পাঁচালী উপন্যাসের বহু জায়গা, সেইখানে আদৌ না লিখলেও চলবে, গল্প না বললেও চলবে,
সেই ধারণার জগতে যে আসতে হবে, সেই ধারণার জগতে আসাটা সিনেমার পক্ষে সম্ভব ছিল না আগে। সিনেমা যতটুকু বলতো ততটুকুই বলতো, সেখান থেকে আপনি মানে করতেন, সেই মানেটা আপনার হয় জানান, নয়তো আপনি